ইতিপূর্বে তো তোমাদের চার্জিং সেকশনের উপরে দুই একটা ক্লাস বোধহয় করানো হয়েছে। জি বস। আচ্ছা, চার্জিং এসি কিন্তু আসলে অনেক টাইপের থাকে। সিঙ্গেল চার্জিং এসি থাকে, তারপরে কম্বো চার্জিং এসি থাকে। আজকে আমরা আলোচনা করবো আমাদের হাতে এই মুহূর্তে পোকো X2 একটা সেট আছে। এই সেটের যে মেইন পাওয়ার আইসি, এটার নাম্বার হচ্ছে তোমার PM7150। এই আইসিটা গ্লু করা থাকে। এখন এই PM7150 এর মধ্যে চার্জিং সেকশনটা ইনবিল্ড করা আছে, অর্থাৎ চার্জিং এর কাজটা মেইন পাওয়ার আইসি দিয়ে করানো হয়েছে। এখন একটা পাওয়ার আইসি যেহেতু চার্জিং আইসি ইনবিল্ড করা আছে, তাহলে চার্জিং সেকশনে যদি কোনো ইস্যু আসে তাহলে তো আমাদের পাওয়ার আইসি অনেক সময় খোলা লাগতে পারে। এখন যেহেতু চার্জিং আইসিটা গ্লু করা, তাইলে এই আইসিটা খোলার আগে আমাদেরকে কনফার্ম হইতে হবে যে আমাদের যে চার্জিং এর ইস্যুটা আছে সেটা কি পাওয়ার আইসি থেকে হয়েছে না বাইরের থেকে হয়েছে। তাইলে একটা পাওয়ার আইসি আমরা কিভাবে মাইপা কনফার্ম হইতে পারবো যে এটা কি পাওয়ার আইসি খারাপ না আদার্স অন্য কোথাও সমস্যা, সেটা কনফার্ম হওয়ার জন্য যেই প্রসেসটা, সেই প্রসেসটা আমরা আজকে জানবো। ওকে, আচ্ছা, এই দেখো পোকো X2 মেইন পাওয়ার আইসি এটা, ঠিক আছে? এই যে PM7150 ভার্সন 102, আর এটার পাশে দেখছো এই যে গ্লু করা, দেখছো যে চারিদিকে ব্ল্যাক পেস্ট দেওয়া, এই আইসিটাও ব্ল্যাক পেস্ট দেওয়া, এবং উপরে যেটা আছে দেখো সেকেন্ডারি যে পাওয়ার আইসিটা, এইটাও কিন্তু তোমার ব্ল্যাক পেস্ট দেওয়া, তাই না? আচ্ছা, মনিটর আমরা আরো কি দেখি, এই যে দেখো এটা হলো পোকো X2 মাদারবোর্ড, ঠিক আছে? এটা হলো মেইন পাওয়ার আইসি, এটা হলো সেকেন্ডারি পাওয়ার আইসি। এখন মেইন পাওয়ার আইসির মধ্যেই তো আমাদের চার্জিং ইনবিল্ট করা, তাই না? আচ্ছা, এই পাওয়ার আইসির সেকশনের নিচে দেখো কি আছে, সিপিইউ এবং ইউএফএস। তাহলে এইখানে যদি গ্লুওয়ালা আইসিটা যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের হিট অনেক বেশি দিতে হয় না? অনেক সময় দেখা গেছে সিপিইউতে এফেক্ট হয়ে যায়, তখন দেখা গেছে যে আমাদের সব সেটটাই ডেড হয়ে যায়। তাইলে এই জাতীয় এই আইসি যেগুলো আছে গ্লু করা থাকে এবং সেন্সিটিভ জায়গায় ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু খোলার আগে আমাদেরকে কনফার্ম হইতে হবে যে এই আইসিটা কি আসলে খারাপ কিনা। এই আইসির বাইরে কি কি ফাংশন আছে সেগুলো আমাদের আগে চেকিংয়ের সিস্টেমটা জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আইসি ভালো না খারাপ। আচ্ছা, এখানে দেখো এই যে পোকো X2 চার্জার ডাটা PDF, তাই না? আমরা যদি এটা ওপেন করি তাহলে চার্জিং এর যে ডাটাগুলো আছে সেখানে কিন্তু আমরা সব দেখতে পারবো, তাই না? এই যে দেখো আমাদের এখানে একটা সেট চার্জ হওয়ার জন্য কতগুলো ফাংশন, এই যে সবগুলো যে লেখা এখানে দেখতেছো, এগুলি কিন্তু সব চার্জিং রিলেটেড লাইন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো এখানে USB 3 HSDM, তারপরে USB 3 HSDP, তারপরে USB CC1, USB CC2, তারপরে USB HBU1 এবং USB SBU2, তারপরে এখানে দেখো আরও আছে USB 3 HS ডিটেকশন DM এবং ডিটেকশন DP, এবং বিবাস লাইন, ব্যাটারি থার্ম লাইন, BPS পাওয়ার, ব্যাট কানেক্টর। এই যে এই লেখাগুলো দেখতেছো, এগুলো কিন্তু সব চার্জিং রিলেটেড লাইন। তাহলে এই চার্জিং আইসি খোলার আগে আমাদের কিন্তু এই লাইনগুলো কিন্তু বাইরে কানেক্টরের সাথে লাইন আছে, তাহলে কিন্তু আমাদের এই লাইনগুলো আগে মাইপে আমরা কনফার্ম হইতে পারবো যে আমাদের এই আইসিটা কি খারাপ না ভালো। অনেকটা 90% আমরা কনফার্ম হয়ে যেতে পারবো যদি মাত্র এই লাইনগুলো আমরা ভালোভাবে বুঝি। এখন এই লাইনের কোনটার কি কাজ, এটার কি ওয়ার্কিং প্রসেস, কোথায় ভোল্টেজ থাকবে কোথায় থাকবে না, এটা যদি আমাদের জানা থাকে তাইলেই আমরা বুঝতে পারবো যে পাওয়ার আইসি ভালো না খারাপ। তাইলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এই লাইনগুলো আছে এগুলির সম্বন্ধে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। ওকে, তাইলে আমরা এইটা আমাদের কাছে একটা ড্রয়িং করে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে এই লাইনগুলো কোনটা কেন ব্যবহার করা হয়েছে এবং কী কাজে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো আমরা একটা ড্রয়িং করছি, ঠিক আছে? এই ড্রয়িংয়ে দেখছে যে পোকো X2 চার্জিং আইসি ওয়ার্কিং প্রসেস, ঠিক আছে? আচ্ছা, এই যে চার্জিং যে সেকশনটা, এটা কোথা থেকে শুরু হয় সেটা তো আমাদের প্রথম থেকে আমাদের দেখতে হবে না? আচ্ছা, এই যে দেখো এখানে একটা কানেক্টর আমরা বানাইছি, এটা হলো FPC কানেক্টর, যেটা চার্জিং কানেক্টর আমরা বলি। আচ্ছা, এই তারপরে FPC কানেক্টরের লাইনটা আসে কই থেকে, নিচের যে লজিক বোর্ড থাকে, লজিক বোর্ড থেকে তো FPCতে এসে কানেক্টরটা লাগিয়ে আমাদের বিবাস ভোল্টেজটা এখানে আসে, তাই না? আচ্ছা, দেখো এই FPC কানেক্টর থেকে বিবাস ভোল্টেজটা আউট হয়ে এইখানে এই যে OBP একটা আইসি দেখছো, OBP আইসি, OBP মিনিংস হলো তোমার ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি। আচ্ছা, এই আইসিটা তোমার এই আইসির মধ্যে 5 ভোল্টেজ ইন হয়ে তারপরে আউট হবে, এই পাশ দিয়ে আউট হবে, আউট হয়ে এটা আসবে কোথায়, দেখো মেন চার্জিং আইসি, এটা PM7150 মেন পাওয়ার আইসি প্লাস তোমার চার্জিং আইসি, দুইটা একসাথে কম্বো করা, তাই না? আচ্ছা, তাহলে এইখানে তোমার 5 ভোল্টেজ ইন হবে। আচ্ছা, এইখানে ইন হওয়ার পরে আমরা তো MID একটা ক্যাপাসিটার থেকে এটা সম্বন্ধে তো জানি, তাই না? আচ্ছা,
এইখানে ভোল্টেজটা ইন হইলে আমরা কনফার্ম হইতে পারবো না যে আমাদের চার্জিং আইসির সেকশনে এই 5 ভোল্টেজটা ইন হয়েছে কিনা, সেটা কনফার্ম হওয়ার জন্য আমাদের কি করতে হয়, এই যে এমআইডি যে একটা ক্যাপাসিটার থাকে সেই এমআইডির মধ্যে আমাদের দেখতে হবে যে 5 ভোল্টেজটা এমআইডির মধ্যে আসছে কিনা, তাই না? যদি এমআইডিতে আসে তাহলে আমরা কনফার্ম হবো যে আমাদের বিবাস ভোল্টেজটা এখানে ইন হয়েছে, তাই তো? আচ্ছা, ধরো আমাদের এইখান থেকে আমরা পিএমআইসিতে আসিয়া আমরা কি দেখতে হবে, প্রথমে দেখতে হবে আমাদের এমআইডিতে আমাদের ভোল্টেজ 5 ভোল্টেজ আছে কিনা। আচ্ছা, এইটা যদি পাই তারপরে আমাদের সেকেন্ড স্টেপ কি দেখতে হবে, এই যে দেখো এইটা যখনই তোমার এমআইডির মধ্যে তোমার ভোল্টেজটা ইন হবে তখন এই আইসিটার ওয়ার্কিং শুরু হয়ে যাবে। ওয়ার্কিং শুরু হয়ে গেলে তোমার এইখানটা দেখো সাথে সাথে তোমার এই ভোল্টেজটা তোমার এই যে দিকটা 3.8 টু 4.2 পর্যন্ত একটা ভোল্টেজ আউট হবে, যেই ভোল্টেজটাকে আমরা কি বলি বিপিএস ভোল্টেজ। এই ভোল্টেজটা হলো মেইন ভোল্টেজ। পাওয়ার আইসির থেকে মেইন ভোল্টেজটা যেটা সাপ্লাই হবে এটা মাদারবোর্ডের সব জায়গায় যাবে, তাই না? পিএফে যাবে, ওয়াইফাইতে যাবে, এবং যত আইসির মধ্যে বিপিএস এর ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সব জায়গায় তো যাবে। আচ্ছা, তাহলে এই ভোল্টেজটা দেখো এই বিপিএস এর মাধ্যমে আবার এটা ঘুরে আবার দেখো যে এটা কিন্তু আবার সেটের পাওয়ার আইসির মধ্যে ইন হবে। এটা কেন হবে? এইটা হবে তোমার চার্জিংয়ের ভোল্টেজ বুস্টিং করার জন্য। এই চার্জিং আইসির এই বিপিএস কয়েলের পাশে তোমার সাথে একটা কি থাকে, বোট ক্যাপ থাকে না? বোট ক্যাপের তো তোমাদের আগে ক্লাসে বলা হয়েছে না? বোট ক্যাপের মধ্যে তোমার এই বিপিএস কয়েল এবং বোট ক্যাপ দুইটার সুইচিংয়ের মাধ্যমে ভোল্টেজটা ডাবল করে ফেলে। এই বোট ক্যাপের এক মাথায় থাকবে 4 ভোল্ট, আরেক মাথায় থাকবে 8 ভোল্ট। তার মানে এই মাথায় থাকবে ডাবল। যদি এটা যদি ডাবল না হয় তাহলে কিন্তু চার্জ আমাদের সেটা হয় না, চার্জ স্টোর করবে না, চার্জ শু করবে প্লাস স্টোর করবে না। তাইলে এই বোট ক্যাপের একটা ভূমিকা আছে। যদি তোমার এই ওবিপি আইসি খারাপ হয় তাহলে কিন্তু চার্জ তোমার এই ভোল্টেজটা কিন্তু এইখানে আসবে না। তাহলে এইখানে আমাদের এটা চেক করে দেখতে হবে যে আমাদের এমআইডিতে ভোল্টেজ আসছে কিনা। আচ্ছা, তারপরে তোমার বিপিএস কয়েলের এই দিক দিয়ে ভোল্টেজ আউট হচ্ছে কিনা এটা দেখতে হবে। যদি এইখানে যদি ভোল্টেজ আউট না হয় তাও কিন্তু তোমার এই বিপিএস কয়েল থেকে আবার ভোল্টেজটা ভিতরে ইন হবে না, তাহলে কি চার্জ হবে? হবে না। আচ্ছা, যদি তোমার বিপিএস কয়েল কাটা থাকে তাহলে কিন্তু চার্জ হবে না। আচ্ছা, তারপরে তোমার বোট ক্যাপে যদি প্রবলেম হয়, বোট ক্যাপ যদি শর্ট হয়ে যায় বা বোট ক্যাপ যদি মাদারবোর্ডে পড়ে যায় তাহলে কিন্তু এইখানে 8 ভোল্টেজ হবে না, অর্থাৎ সুইচিং না হলে কিন্তু চার্জ হবে না, চার্জ বাড়বে না, চার্জ শু করবে ফলস শু করবে কিন্তু চার্জ কিন্তু বাড়বে না। তাইলে আমাদের এই জিনিসগুলি তো কনফার্ম হইতে হবে। একটা চার্জিং আইসি তোমার ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের কি ওবিপি চেক করতে হবে, এমআইডি চেক করতে হবে, বুট ক্যাপ চেক করতে হবে, তারপরে তোমার বিপিএস কয়েল চেক করতে হবে। এগুলোর বাইরেও দেখো আরও কিছু লাইন আছে, সেইখানে এই যে এইখানে দেখো আমরা আরও কিছু লাইন, এই যে এফপিসি কানেক্টর যেটা আছে এই চার্জিং আইসির থেকে যে 4-5টা লাইন এখানে আউট হবে দেখো একটা, এই যে এখানে দেখো CC1। CC1 মানে হলো তোমার কনফিগারেশন চ্যানেল 1, অর্থাৎ আমরা চার্জিং পোর্টের মধ্যে যখন কোনো কেবল লাগাই সেই কেবলটা আমরা চার্জিং কেবল লাগাইতে পারি, ডাটা কেবল লাগাইতে পারি, অথবা কোনো পেন ড্রাইভ লাগাইতে পারি। আমরা যেই ডিভাইসটা চার্জিং পোর্টে লাগাবো সেইটা এই CC1 এবং CC2 এটার মাধ্যমে তোমার পাওয়ার আইসির মধ্যে ইনফরমেশন যাবে যে সেটের মধ্যে কি লাগানো হয়েছে, কানেকশনটা কি দেওয়া হয়েছে, চার্জার কেবল দেওয়া হয়েছে না ডাটা দেওয়া হয়েছে নাকি তোমার কোনো পেন ড্রাইভ দেওয়া হয়েছে। তাইলে এই CC1 এবং CC2 এটা দুইটা কেন সেটাও তোমাদের হয়তো আগের ক্লাসে বলা হয়েছিল। তোমার টাইপ সি যে কেবলটা আছে এটা কিন্তু তোমার উল্টায়া দুইভাবে চার্জ দেওয়া যায়। যখন তুমি একভাবে দিলা তখন ধরো CC1-এ যদি কানেকশন পায়, তুমি যখন আবার চার্জার ঘুরাইয়া লাগাইবা তখন আবার CC2-তে পাবে। দ্যাট মিনস তোমার CC1 এবং CC2 একই জিনিস, কিন্তু ওই যে চার্জার ঘুরানোর কারণে দুই জায়গায় কানেকশন পায়। তাইলে CC1-এর কাজ আমরা বুঝতে পারছি। CC1 হলো তোমার কনফিগারেশন চ্যানেল 1, অর্থাৎ যেই কেবলটা তুমি লাগাইতেছো সেটা ডিটেকশনের জন্য ডিটেকশনের জন্য এই দুইটা লাইন ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে আছে তোমার USB SBU1, USB SBU1 এইটাও তোমার CC1-এর মতন একটা এক্সট্রা লাইন। যেহেতু এটা সি টাইপের পোর্ট এটার মধ্যে এই লাইনটা এক্সট্রা রাখা হয়েছে। ইউএসবির মিনিংস হলো তোমার ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবিতে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ওকে, আর SBU এটার মিনিং হচ্ছে তোমার সিরিয়াল সাইড ব্যান্ড ইউজ 1,
অর্থাৎ তোমার এই যে CC1 এবং CC2 এইটার মতনই এক্সট্রা দুইটা লাইন এখানে রাখা হয়েছে। যদি CC1 CC2 যদি কখনো ডিস্টার্ব করে তাহলে কিন্তু এই লাইন দিয়ে সেই একই কাজ করা হবে, ঠিক আছে। এটা সাইড ব্যান্ড ইউজ হিসাবে রাখা হয়েছে। এইটার CC1 এবং CC2 এর পরিবর্তে এইটাও ব্যবহার করা যাইতে পারে, বা আদার্স অনেক ধরনের ডিভাইস ভবিষ্যতে বের হইতে পারে যেটা এটার মাধ্যমে রিকগনাইজ করা হবে। ওকে, তাইলে এই চারটা লাইন কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, এই চারটা যেটা তার নিচে দেখো আরও দুইটা আছে। এখানে বলছে USB HSDM এবং USB HSDP। এগুলোর কাজ কি? এটা হলো আমরা যে সেটে তোমার সফটওয়্যার দেই না, ডাটা ট্রান্সফার করি না, সফটওয়্যার আপগ্রেড করতে গেলে আমাদের কেবল লাগাইতে হয় না, সেই কেবল ডাটা ট্রান্সফার হয় ইউএসবির মাধ্যমে, ঠিক আছে। এই যে এখানে যে কোডিংটা দিছে তোমার USB, তোমার ইউনিভার্সাল সিরিয়াল বাস, এইচতে তোমার হাই, এসতে স্পিড, হাই স্পিড, অর্থাৎ এই লাইনে খুব হাই স্পিডে তোমার ডাটা ট্রান্সফার হয়। তাইলে এটার ফুল মিনিংসটা তো বুঝতে পারছো? তোমার ইউনিভার্সাল সিরিয়াল বাস হাই স্পিড ডাটা মাইনাস, এবং নিচেরটা হলো তোমার ইউনিভার্সাল বাস সিরিয়াল বাস হাই স্পিড ডাটা প্লাস। তাইলে ডাটা প্লাস এবং ডাটা মাইনাসের যে ট্রান্সফার হয় সেগুলোর মধ্যে তোমার এই দুইটার মাধ্যমে হয়, সেই ডাটা ট্রান্সফারটাই দুইটার মাধ্যমে হয়। তাহলে এই যে 6টা লাইন দেখতেছো, এই লাইনে যদি কোনো ঝামেলা হয় তাও কিন্তু তোমার চার্জ বন্ধ হয়ে যেতে পারে বা চার্জ স্টোর করবে না। এক্সাম্পল স্বরূপ দেখো, তোমার যে CC1 CC2 এই লাইনে অনেক সময় দেখা যায় শর্ট সার্কিট পাওয়া যায়। এই লাইনে যদি শর্ট সার্কিট থাকে তাহলে তোমার চার্জ টোটালি বন্ধ হয়ে যাবে। অথবা তোমার মনে করো এই যে সাইড বেন্টের যে লাইন, এই লাইনে যদি শর্ট সার্কিট আসে তোমার চার্জ একদম টোটালি বন্ধ হয়ে যায়। আবার দেখো এই যে ইউএসবির যে লাইন আছে, এইখানে কিন্তু তোমার দুই লাইনে কিন্তু তোমার একটা ভোল্টেজের একটা ব্যাপার আছে। এইখানে দেখো এই যে USB DM যেটা, এখানে তো কিন্তু তোমার 3 ভোল্ট -3 ভোল্ট কিন্তু আসতে হবে। যদি এইখানে যদি ভোল্টেজ না আসে তাহলে কিন্তু তোমার সেটা কিন্তু চার্জ স্টোর করে না, ঠিক আছে। এবং USB প্লাস যেটা, সেটার মধ্যেও তোমার ভোল্টেজ আসতে হবে কত, 0.66 থেকে 1.2 পর্যন্ত ভোল্টেজ এখানে আসতে হবে। যদি এখানে যদি তোমার ধরো এই লাইনটা যদি তোমার ডিসকানেক্ট হয়ে যায় বা ওপেন হয়ে যায় তাহলে কিন্তু তোমার চার্জ স্টোর করবে না, ফলস চার্জ শো করে। তারপরে তোমার এইটাও যদি চার্জ ডিসকানেক্ট হয়ে যায় তাও কিন্তু তোমার চার্জ স্টোর করে না, তাইলে। এবং এই লাইনে যদি কোনো ভোল্টেজ না আসে তাও কিন্তু চার্জ স্টোর করবে না, এবং এই লাইনে শর্ট হয়ে গেলেও তোমার চার্জ স্টোর করবে না, প্লাস চার্জ বন্ধ হয়ে যাবে। তাইলে এই যে মনে করো চার্জিং আইসিটা, এই যে চার্জিং আইসিটা আমাদের ঠিক আছে কি না, এই যে এক্সটার্নাল যে বাইরে আমরা যে লাইনগুলো দেখছি এগুলো কিন্তু এই আইসিটা রিমুভ করার আগে কিন্তু আমাদের এই বাইরের যত এক্সটার্নাল লাইনগুলো আমরা এতক্ষণ স্টাডি করলাম, সবগুলো লাইন যদি আমরা কনফার্ম হইতে পারি যে বাইরে কোনো জায়গায় কোনো প্রবলেম নাই, তখন আমরা লাস্ট স্টেজে যে আমরা PMIC খুলবো, তার আগে কিন্তু খুলবো না। কেন খুলবো না? কারণ এইটা গ্লু করা আছে, এটা খুলতে গেলে একটা ড্যামেজ হইতে পারে, ট্র্যাক ড্যামেজ হয়ে যেতে পারে, মাদারবোর্ডের ডেড হয়ে যেতে পারে। এই রিস্কটা আমরা কেন নিব? এই রিস্কটা আমরা তখনই নেব যখন আমরা 100% কনফিডেন্স আমাদের থাকবে যে হ্যাঁ, আমি বাইরে এক্সটার্নাল যতগুলো লাইন আছে সবগুলো লাইনে আমি মাইপা 100% ওকে পাইছি, তখন আমরা পাওয়ার এসি খুলবো, তার আগে খুলবো না। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো যে এই যে বাইরে যে এক্সটার্নাল যে লাইনগুলো আছে সেগুলো কি অবস্থায় থাকবে, আমরা কিভাবে বুঝবো যে এটা ভালো না খারাপ, সেটা বোঝার জন্য আমাদের এখানে জিআর ভ্যালু দেখতে হবে, প্লাস তোমার ভোল্টেজ চেক করতে হবে, তাই না? আচ্ছা, আমরা এখন সেইটা আমরা প্র্যাকটিক্যাল এখন চেক করে দেখবো যে মাদারবোর্ডে এটা কিভাবে থাকবে। দেখো এইটা তোমার পোকো X2, হ্যাঁ, এই যে চার্জিং ডাটা PDF, অর্থাৎ তোমার এইখানে কিন্তু চার্জিংয়ের যে ডাটাগুলো দিছে এটা কিন্তু দেখা যাচ্ছে। যেমন মনে করো এই যে দেখো এটা কি বলছে, USB বিবাস, তার মানে এটা এই যে চার্জিং কানেক্টর থেকে এখানে লাইনটা আসছে না, এখানে এই যে এইটা দেখাও কিন্তু আমরা কাজ করতে পারবো, কিন্তু এখানে কিন্তু ডিটেলস তুমি অনেক কিছু বুঝবা না। তাইলে তুমি যদি মনে করো ভবিষ্যতে কাজ করো তাহলে কিন্তু তোমার স্কিমেটিক ডায়াগ্রাম যেটা, সেটা কিন্তু তোমার রিড করাটা তোমার ভালোভাবে বুঝতে হবে, তাই না? তাইলে আমরা এইটা দেখে কাজ না করে আমরা যদি স্কিমেটিক ডায়াগ্রাম দেখে কাজ করি তাহলে তোমার স্কিমেটিক সম্বন্ধে তোমাদের ধারণাটা আরও ভালো হবে না। তাইলে আমরা কি করব, তাইলে আমরা ধরো এইখান থেকে যদি না যাই, ধরো আমরা এটাতে ইয়েতে যাব, এখন এই কানেক্টরটা আমাদের বের করব আমরা, তাইলে আমাদের কি করতে হবে, আমাদের যাইতে হবে কোথায়, এই যে দেখো পোকো X2 লেআউট আছে না, এইখানে আমি ক্লিক করলাম, এই যে আমাদের বোর্ডটা আসলো, ঠিক আছে। এই যে দেখো এই বোর্ডটা, এটা হলো আমাদের মূল বোর্ডটা, আর এটা হলো আমাদের কানেক্টর, চার্জিং কানেক্টর না, এই যে J6505, তাই না? তাহলে এইটারে আমরা ডাবল ক্লিক করি, তাহলে এই যে দেখছো এখানে কপি হয়ে গেছে না। এখন আমরা দেখো কোথায় আসবো,
আচ্ছা, তাইলে এই যে দেখো আমরা চার্জিং কানেক্টরটা তো কপি করে ফেলছি, তাই না? আচ্ছা, তাইলে আমরা এইখানে আসবো কোথায়, তোমার এই যে দেখো আমাদের এইখানে এই যে দেখছো পোকো X2 ডায়াগ্রাম, আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এইখানে এই যে সার্চ বার আছে না, এইখানে আমাদের এটা পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এই যে আরও দেখছো, এইখানে আমি ক্লিক করার পরে দেখো আমাদের এই যে আমাদের অ্যাপ পিসিটা চলে আসছে। এই কানেক্টরটা যে দেখছো যে 6505, এইটা হলো আমাদের কানেক্টর। আচ্ছা, এখন দেখো এই কানেক্টরের তুমি এইখান থেকে তুমি পার্ট বাই স্টেপ তুমি আগাবা। এটা হলো ডায়াগ্রাম রিড করার প্রসেস। এখন যদি তুমি হার্ডওয়্যার সলিউশন দেখে করো, সেটা তুমি শর্টে করতে পারবা, তাহলে কিন্তু তুমি ডায়াগ্রাম রিড করতে পারবা না। রিড করাটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা প্রথমেই কষ্ট করব, প্রথমে আমরা কঠিনটা করব, আমরা ইজিটা করব না। আমরা ডায়াগ্রামের মাধ্যমে এটা প্রবলেমটা বোঝার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এই যে দেখো তোমার এই যে এফপিসি কানেক্টর, তার দুইটা কানে এক সাইডে থাকবে গ্রাউন্ড, দেখছো? এই পাশে গ্রাউন্ড, আর এই পাশে দেখো এই যে বিবাসের লাইন। এই যে এখানে কি বলছে, ইউএসবি বিবাস। এটা হলো আমাদের 5 ভোল্টের যে লাইন। তাহলে এই লাইনটা যদি কোথায় গেছে সেটা আমাদের বুঝতে হলে কী করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে এখানে আমি ডাবল ক্লিক করলাম, দেখছো এই যে এখানে এটা সিলেক্ট হয়েছে। এই যে দেখো বাম পাশে আমাদের এটার লিঙ্ক চলে আসছে, কোন কোন জায়গায় এই লাইনটা গেছে। ঠিক আছে, 4টা লিঙ্ক দেখাইছে। ঠিক আছে, আমরা একটা একটা করে ক্লিক করে দেখবো যে কোনটা কোথায় গেছে। ওকে, আচ্ছা, এই প্রথমটা আমরা ক্লিক করলাম। প্রথমটা ক্লিক করার পরেই দেখো আমাদের এখানে ওবিপি আইসির মধ্যে চলে আসছে। ওই যে আমরা ড্রয়িংয়ে একটা ওবিপি আইসি দেখাইছিলাম না, যেটা তোমার প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে। এই যে দেখো এই যে ইউএসবি, এইখানে তোমার এই যে কোথায় আসছে দেখো, এটা এই যে এই ইউএসবির মধ্যে কিন্তু তোমার ওবিপির মধ্যে কিন্তু কতগুলো পিন আছে। ঠিক আছে, এই যে দেখো একটা হইলো তোমার বিবাস, এটা দিয়ে ইন হয়েছে। ইন হওয়ার পরে এটা এদিক দিয়ে আবার এই যে আউট দেখাইছে, দেখছো? এই যে এদিক দিয়ে তোমার আউট হয়েছে, যে দেখছো ইউএসবি ওবিপি বিবাস। অর্থাৎ তোমার আগে ছিল কি দেখো, আগে ছিল তোমার শুধু ইউএসবি বিবাস, তাই না? এখন এইটা ওবিপি থেকে আউট হয়েছে, এই জন্য এটা নাম হয়ে গেছে আবার ওবিপি বিবাস, তাই না? আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের বুঝতে হবে, সেটা তুমি দেখো যে আমরা দেখো এইখানে কিন্তু এই লাইনটা এইখানে ইন হওয়ার পর আউট হয়েছে। ঠিক আছে, কিন্তু এই যে দেখো এই লাইনটা কিন্তু একটা রেজিস্টার হইয়া দেখছো আরেকটা রেজিস্টার তোমার করছে, এই যে গ্রাউন্ড করছে। তার মানে তোমার এটা একটা সার্কিট বানানো হয়েছে। এইখানে দেখো এই লাইনটা কোথায় আসছে, এই যে দেখো ওবিএলও। এটা কি? এটা তোমার ওভার ভোল্টেজ লক আউট। অর্থাৎ এই যে আমরা যে ওবিপি আইসি রে বলি, যে ওবিপি আইসি কি বলে, ওভার ভোল্টেজ প্রোটেকশন বলি না, এই প্রোটেকশনের মূল পিনটা হলো এইটা তোমার ওভার ভোল্টেজ লক আউট করে। এইখান থেকে তোমার ওভার ভোল্টেজ প্রোটেকশনটা হয়। আর এটার এই যে দেখো ইএনএ কি বলছে, এনেবল না, এটার এনেবল করাইছে গ্রাউন্ড দিয়ে। তাইলে এইটা তোমার সিপিইউর সাথে বা পাওয়ার আইসির সাথে কারো কোনো কানেকশনের দরকার নাই, সে নিজেই এনেবল করে নিয়েছে গ্রাউন্ড থেকে। তাইলে এই যে ওবিপি আইসি আমরা বলি যে প্রোটেকশনের একটা আইসি, এটার মূল প্রোটেকশনের কাজ করে তোমার এই যে এই পিনের মাধ্যমে, যেটা ওভার ভোল্টেজ লক আউট। এখানে যদি মনে করো 5 ভোল্টের জায়গায় 10 ভোল্ট চলে আসে, এই পিন সেটাকে বাকি 5 ভোল্টে সে লক করে ফেলবে, সেটার আউট হইতে দিবে না। এইভাবে আইসিটা সে রক্ষা করে। অনেক সময় আমরা এটা করি না যে ওবিপি আইসি খারাপ হয়ে গেলে আমরা বাইপাস করে দিই। আচ্ছা, বাইপাস করে দিলে কিন্তু আমাদের কাজ চলে, কিন্তু আমাদের প্রোটেকশন কিন্তু থাকে না। এটার মধ্যে যদি কখনো তোমার ভোল্টেজ বেশি চলে আসে, এটা কিন্তু সরাসরি চলে যাবে পাওয়ার আইসিতে, তাহলে কিন্তু পাওয়ার আইসি ড্যামেজ হয়ে যাবে। আর এখন যদি এই পিনটা ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের এই প্রোটেকশনটা তোমার থাকলো, এই আইসি নিজে নষ্ট হয়ে যাবে, কিন্তু পাওয়ার আইসিকে নষ্ট হইতে দিবে না। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। যদি আমাদের আবার এই ওবিপি আইসি খারাপ হয়, আমরা চেষ্টা করবো আইসি লাগাই দেওয়ার জন্য। ঠিক আছে, কারণ এইখানে এই পিনটা এই জন্যই দেওয়া হয়েছে যে এটা ওভার ভোল্টেজটার প্রোটেকশন এই পিনের মাধ্যমে হয়, আর এই যে A1 এর মাধ্যমে এটা এনেবল হয়। ওকে, আচ্ছা, তাইলে এখন আমরা পাইলাম যে এই পিনের মধ্যে ইন হওয়ার পরে আমাদের এটা আউট হয়েছে কোথায়, এটা দিয়ে না। আচ্ছা, এই লাইনটা দেখো কোথায় গেছে। আমরা এখন এটা যদি আমাদের দেখতে হয় যে এটা কোথায় গেছে, এখন আমরা এইটা ডাবল ক্লিক করব। এই যে এটা ডাবল ক্লিক করলাম না, এখন দেখো এখানে 2টা লিঙ্ক আছে, তাই না? আচ্ছা, দেখো এই লাইনটা কোথায় গেছে। এই যে দেখো আমাদের মেইন চার্জিং আইসি, যেটা আমাদের মেইন চার্জিং আইসি কত, PM 7150। এই যে দেখো আমাদের চার্জিং আইসির মধ্যে এই যে ইউএসবি ওবিপি বিবাস, এই যে এইখানে এটা ইন হয়েছে। ঠিক আছে, এই যে ইন লেখা আছে, কয়টা পিনে ইন হয়েছে দেখো, 1 2 3 4 5 6, এই যে 6টা পিনে এটা ইন হয়েছে না। আচ্ছা, এই 6টা পিনে যে ইন হয়েছে, এই 6টা পিনের মধ্যে যদি ভোল্টেজটা যদি আসে, কোনো একটা যদি মিসিং থাকে, তাহলে কিন্তু আমরা বাইরের থেকে এটা বুঝতে পারবো। এই পিনে মাপলে তো আমরা এখানে ভোল্টেজ পাবো, এখানে তো পাবো না, তাই না? আচ্ছা, কোম্পানি কি করছে, এইটা বোঝার জন্য ভিতর থেকে একটা ডায়োডের মাধ্যমে আলাদা একটা লাইন করে দিয়েছে, সেটার নাম কি, ইউএসবি ইন MID।
এমআইডি আমরা যে ড্রয়িংয়ে দেখছি না, এমআইডি একটা ক্যাপাসিটার থাকবে। এই এমআইডি ক্যাপাসিটারের মধ্যে আমরা যদি মাপি, যদি আমরা এখানে এই ভোল্টেজটা ইন হওয়ার পরে এইখানে আসতে হবে, এইখানে যদি আসে তাহলে আমরা শিওর হইতে পারবো যে আমাদের ভোল্টেজটা প্রপারলি চার্জিং আইসির মধ্যে ইন হয়েছে, তাই না? তাইলে এমআইডি একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের এখন কি করতে হবে, ধরো মনে করো আমরা ওবিপির মধ্যে যদি মাপি সেখানে ভোল্টেজ পাবো। এখন ওবিপির থেকে যদি এখানে না আসে তাহলে কি এমআইডিতে ভোল্টেজ আসবে? তাইলে আমরা যদি সরাসরি এমআই আইডির মধ্যে যদি ভোল্টেজ মাপি তাহলে আমরা কি বুঝবো, তাহলে আমাদের ওবিপি আইসি ঠিক আছে। ওবিপি আইসি ঠিক না তাহলে তো এই পর্যন্ত ভোল্টেজটা আসবে না, তাই না? তাইলে আমরা মনে করো পিসের থেকে আর সময় লস করবো না, আমরা ডাইরেক্ট এমআইডিতে মাপবো। যদি এমআইডিতে মাপি তাহলে পিসেরগুলো আমাদের সবগুলো একসাথে মাপা হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাইলে এমআইডি যেটা, এমআইডির যে ক্যাপাসিটার, এখানে এই যে ক্যাপাসিটারের নাম্বার দেওয়া আছে না? আচ্ছা, এইটা আমাদের তো বাইর করতে হবে যে এই ক্যাপাসিটারটা কোনটা, তাই না? আচ্ছা, আমরা চার্জিং যে ডাটা দেখি ওইখানে এমআইডি দেখাইছে কিনা, সহজে পাওয়া যায় কিনা। এই যে এইখানে গেলাম, এই যে এইটা হলো আমাদের তোমার এই পাওয়ার আইসি, তাই না? আচ্ছা, এইখানে কোনটা এমআইডি এখানে কিন্তু কিছু বলছে না, এটা কিন্তু বলে নাই, তাই না? আচ্ছা, এই জন্য আমরা বলছি যে তোমাকে একটু কষ্ট করতে হবে। স্কিমেটিক ডায়াগ্রাম যদি তুমি রিড করতে না পারো তাহলে কিন্তু তুমি অনেক প্রবলেম সলভ করতে পারবা না, কারণ তোমার হার্ডওয়্যারের মধ্যে তোমার অনেক শর্টকাট সলিউশন দেওয়া আছে, বিস্তারিত দেওয়া নাই। এইখানে দেখো এমআইডি একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এখানে কিন্তু কোথাও কোনো এমআইডি আমাদের দেখায় দেয় নাই। তাইলে এমআইডি যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের নলেজ ডায়াগ্রামে আমাদের নলেজ দিয়ে বের করতে হবে, তাহলে আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম ব্যবহার করতে হবে। দেখো আমরা এখানে কোথাও এমআইডি পাইনি, এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে এমআইডি কোনটা, এমআইডির ক্যাপাসিটার কোনটা সেটা বের করবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের ডায়াগ্রামে আবার যাই। এই যে আমরা ডায়াগ্রামে আসলাম, এই যে দেখো আমাদের এখানে বলা আছে ইউএসবি ইন এমআইডি, তাহলে এমআইডির ক্যাপাসিটার এখানে কোনটা, এই যে এইটা। এখানে আরেকটা দিছে, সেটা ক্রস দিয়ে দিছে, মানে এটা ব্যবহার করে নাই। তাহলে একটা এমআইডি থাকবে, তাহলে আমরা এটা কি করব, কপি করব। এই যে কপি করছি না, এখন আমরা দেখো কোথায় যাব, এটা এই যে দেখো আমাদের পোকো X2 লেআউট আছে না, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে সার্চ বারে আইসা আমরা এটা পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার পরে আমরা এই যে অ্যারোতে টিপ দিব, তাই না? এই যে দেখো আমাদের অ্যারোতে টিপ দিলাম, অ্যারোতে টিপ দিছি না। এখন দেখো আমাদের এমআইডি কোথায় আছে, ওরে আল্লাহ, এটা তো অনেক দূরে। আচ্ছা, এই যে এমআইডি হলো তোমার এই যে এইখানে কি সিপিওর সেকশন যেটা, তার মানে আমাদের যে পাওয়ার আইসি আছে সেই পাওয়ার আইসির উল্টা পাশে এইখানে কিন্তু এমআইডি নাই, তাই না? আচ্ছা, এইখানে এমআইডি, তাহলে এটা সিপিওর এইখানে, তাহলে সিপিওর এইখানে যদি হয় তাহলে আমাদের বোর্ডটা বের করে তারপরে মাপতে হবে, তাই না? তাহলে আমাদের মাদারবোর্ডটা এখন বের করতে হবে, এটা উল্টা পাশে। যে দেখো আমাদের যে মাদারবোর্ডটা আছে, ঠিক আছে, এই যে দেখো মাদারবোর্ডের যে এই যে সিপিওর পাশে হইলো আমাদের এমআইডি ক্যাপাসিটার, তাই না? এখন যদি আমাদের ক্যাপাসিটার মাপতে হয় তাহলে কিন্তু এই যে স্টিলের যে প্রোটেকশনটা দেওয়া আছে আমাদের এটা রিমুভ করতে হবে না? আচ্ছা, তাহলে এই এমআইডি চেক করার জন্য আমরা এই স্টিলটা যদি রিমুভ করি এটার প্রোটেকশনটা কমে যাবে, তাই না? তাইলে আমরা এইটারে আমরা অ্যাভয়েড করি। আমরা এইটারে যদি না মাপি তার এরপরের যে স্টেপটা আছে যেটা মাপলে আমরা বুঝতে পারবো যে ইউএসবি ভোল্টেজ ইন হচ্ছে কিনা, সেটা আমরা অন্যটাতে কনফার্ম হইতে পারবো। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। আমরা যদি মনে করো যে যেহেতু এমআইডি আমরা মাপতে পারতেছি না, ঠিক আছে, এখন আমাদের চার্জার যখন আমরা ইনজেক্ট করব আমাদের বিবাস ভোল্টেজ পাওয়ার আইসিতে ইন হচ্ছে কিনা সেটা বোঝার সহজ উপায় হলো তোমার এই যে দেখো সেটের মধ্যে যে ব্যাটারিটা আছে না, এই ব্যাটারিটা যদি আমরা লাগাই তাহলে তো আমাদের বিপিএস ভোল্টেজ অটোমেটিক আমরা পাওয়ার আইসির পাশে পাবো না। আচ্ছা, যদি আমরা এই ব্যাটারিটা না লাগাই তখন আমরা বিপিএস কিভাবে পাবো, বিকল্প কি? তাহলে আমরা এটা তোমার চার্জার ইনজেক্ট করতে হবে। চার্জার যদি ইনজেক্ট করার পরে যদি এখানে বিপিএস ভোল্টেজ পাই তাহলে কি আমরা কনফার্ম হয়ে যাব না যে আমাদের বিপিএস ভোল্টেজ কাজ করতেছে? আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা চার্জারটা এখানে ইনজেক্ট করলাম, ইনজেক্ট করার পরে এখন আমরা দেখব যে এই যে আমাদের পাওয়ার আইসিটা আছে এটার কোন ক্যাপাসিটারের মধ্যে আমাদের বিপিএস থাকবে, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে দেখো আমাদের যে চার্জিং ডাটাটা অন করা আছে, এই যে দেখো এখানে কিন্তু তোমার এই যে হলুদ যে লাইনগুলো আছে না, এই দেখছো এই যে বিপিএস পাওয়ার, তার মানে এই ক্যাপাসিটারের মধ্যে তোমার বিপিএস পাওয়ার হবে, তাই না? এখন যদি আমরা ব্যাটারি ছাড়া শুধু চার্জার ইনজেক্ট করার পরে যদি এখানে যদি আমরা ভোল্টেজ পাই তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের বিপিএসের লাইন 100% ওকে আছে, যেই কারণে বিবাসের লাইন আমাদের ঠিক আছে। বিবাসের লাইন ঠিক থাকলেই আমাদের বিপিএস আউট হবে। বিবাস লাইন যদি ইন না হয় তাহলে এখানে বিপিএস আউট হবে না, তাই না? তাহলে এখন আমাদের বিপিএস পাইপে কনফার্ম হইতে হবে যে আমাদের ইউএসবির লাইন ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে এই যে বিপিএস কয়েল তার পাশে এই যে দেখছো খালি জায়গায় আছে একটা,
এবং এই পাশেও দুইটা ক্যাপাসিটার আছে। এখানে যদি বিপিএস ভোল্টেজ আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের ইউএসবির লাইন ঠিক আছে, তাই না? আচ্ছা, এই যে দেখো আমরা মিটারে আমরা এখন মাদারবোর্ডে দেখবো, এই যে এই দুইটা ক্যাপাসিটার তো, তাই না? আর এইটা হলো আমাদের বিপিএস কয়েল এবং এই যে গ্যাপটা আছে এইখানেও ভোল্টেজ আসবে, তাই না? আচ্ছা, এইখানে আমরা দেখি এই যে দেখো 3.1 আসছে না? আচ্ছা, এই যে দেখো 3.1 আছে, এই যে 3.1 আছে। তার মানে হচ্ছে তোমার আমরা যে চার্জারটা ইনজেক্ট করছি আমাদের ইউএসবির থেকে যেই 5 ভোল্টেজ আসার কথা সেখানে কিন্তু এইখানে যদি না আসে তাইলে কিন্তু আমরা এই ভোল্টেজটা বিপিএসটা পাবো না, তাই না? আচ্ছা, এই দেখো ইউএসবি ওবিপি বাস, তাই না? এইখান দিয়ে তোমার 5 ভোল্টেজটা কোথায়? এই ক্যাপাসিটার এখানে ঢুকছে। তাহলে আমরা এইখানে মাপলে তো বুঝতে পারতেছি অলরেডি তো আমরা বিপিএস পাওয়ার পরে কনফার্ম হয়ে গেছে যে আমাদের এই ভোল্টেজটা ঠিক আছে, তাই তো? আচ্ছা, তারপরেও আমরা আবার কনফার্ম হই, কারণ এই ভোল্টেজটা তো এই ইউএসবি যদি না আসে তাহলে তো বিপিএস কখনোই হবেই না, যেহেতু আমরা ব্যাটারি লাগাইনি, তাই না? এই যে দেখো এখানে 5 ভোল্টেজ আছে কিনা, এই যে দেখছো 5 ভোল্টেজ আছে এখানে। তার মানে আমাদের ইউএসবির যে ভোল্টেজ সেই ভোল্টেজ এখানে ইন হয়েছে, প্লাস তোমার এখানে পাচ্ছি আমরা এই বিপিএসও পাচ্ছি, তাই না? তাহলে আমাদের ইউএসবি লাইন কিন্তু চেক করা হয়ে গেছে। এরপর আমরা সেকেন্ড স্টেপে যাব। ওকে, তাইলে এই যে ড্রয়িংয়ের মধ্যে খেয়াল করো, ড্রয়িংয়ের মধ্যে আমরা কি কি চেক করছি তোমরা আমাদের চেক হয়েছে কোনটা? এই যে তোমার এফপিসিতে আমাদের ভোল্টেজ আমরা পাইছি। আচ্ছা, এইখান থেকে এটা ওকে দিলাম। তারপরে তোমার এই যে বিবাস ওবিপি আইসির মধ্যে আমরা ভোল্টেজ ইন হয়েছে তো, তাই না? আচ্ছা, এইখানে আউট আমরা পাইছি। আচ্ছা, এইখানে এই যে চার্জিং আইসি পর্যন্ত কি আমরা ওকে পাইছি না? এটা ধরো আমরা এখানে ওকে পাইছি। তারপরে তোমার বিপিএস ভোল্টেজ যেটা, এই যে বিপিএস ভোল্টেজটা আমরা চেক করছি সেটা আমরা ওকে পাইছি না? আচ্ছা, তাহলে আমাদের এই যে কটা আমরা টিক মার্ক দিলাম এগুলো আমাদের চেক হয়ে গেছে। তাহলে আমাদের আরও চেক বাকি আছে না? এই যে বিপিএস কয়েল থেকে এইখানে পিছনে তোমার বুট ক্যাপের মধ্যে তোমার ভোল্টেজ আবার ইন হইতে হবে। তারপরে এইখানে বুট ক্যাপের এক মাথা ডাবল ভোল্টেজ হইতে হবে বুস্টিংয়ের মাধ্যমে। এইখানে যদি 4 থাকে তাহলে 8 থাকবে না? আর এমআইডি তো আমাদের চেক আমাদের কনফার্ম হয়ে গেছে, তাহলে এইটাও আমরা টিক মার্ক দিয়ে দিলাম। তাইলে আমাদের দেখো বাকি আছে কয়টা? বুট ক্যাপ বাকি আছে, এই যে এই লাইনগুলো বাকি আছে। তাহলে এই লাইনে আমাদের কি চেক করতে হবে? এই লাইনে দেখো আমাদের চেক করতে হবে এই যে CC1 CC2 এবং SBU1 SBU2, এই ইউএসবি ডিপি প্লাস ডিপি মাইনাস, এই যে 6টা লাইন আছে। তাহলে এই 6টা লাইনে আমাদের প্রাথমিকভাবে আমাদের দেখতে হবে যে এই লাইনে জিআর ভ্যালু যেটাকে আমরা বলি গ্রাউন্ড রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স প্রথমে আমাদের মাপতে হবে রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। যদি রেজিস্ট্যান্স ঠিক থাকে তারপরে আমরা আবার ভোল্টেজের মাপটা দেখতে হবে। যদি আমাদের ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স দুইটা মাপ ঠিক থাকে তাইলে আমরা বুঝবো আমাদের এই 6টা লাইন ওকে, ঠিক আছে? অলরেডি আমরা যেগুলো মাপছি সেগুলি আমরা ওকে পাইছি, বাকিগুলি আমরা এখন এইটা দেখবো যে এটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে চার্জার ডাটাটা ওপেন করে নেই, ঠিক আছে? এইগুলো আমাদের মাপার জন্য আমাদের সহজ হবে। এখানে দেখো, এখানে যেহেতু লাইন দেখানো হয়েছে তাহলে আমরা সহজে মাপতে পারবো না। তাইলে ধরো আমরা এই যে সিরিয়ালে যেগুলো দেওয়া আছে এগুলো লাইনগুলি কিন্তু এই কানেক্টারে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের দেখতে হবে তোমার এই যে দেখো আমরা এইখান থেকে যদি ধরি, এই যে দেখছো এখানে কি বলছে এটা, এই যে হলুদ যে ঘরটা আছে USB 3 HS DM এবং HS DP, তার মানে ডাটা প্লাস ডাটা মাইনাস এই দুইটা, তাই না? আচ্ছা, এই দুইটাতে তাহলে তো আমাদের জিআর ভ্যালু দেখতে হবে। আচ্ছা, এটা আমরা জিআর ভ্যালু এখন দেখি কত আছে। এইটা হলো ডিপি মাইনাস এবং ডিপি প্লাস, তাই না? আচ্ছা, এই দুইটার মধ্যে কিন্তু তোমার জিআর ভ্যালু থাকতে হবে। এই যে দেখো কত 420 আছে না? তার মানে 250 থেকে 500 থাকলে ঠিক আছে। ওকে, আচ্ছা, পরেরটা এটাও দেখছো 400 কত আছে, তার মানে এইটা আর এইটার দুইটার জিআর ভ্যালু প্রায় কাছাকাছি থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা ডিপি ইউএসবি প্লাস এবং ইউএসবি মাইনাস তো পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এই দেখো সেকেন্ড আমরা ধরবো যে ইউএসবি SBU2 এবং SBU1, এটার কোডিং তোমাদেরকে বলা হয়েছে না? এটা হলো তোমার ইউএসবি, তোমার হলে কি ইউনিভার্সাল সিরিয়াল বাস সাইড ব্যান্ড ইউজ, ঠিক আছে? এটা হচ্ছে CC1 এবং CC2 যেটা আছে ওইটার বিকল্প হিসাবে ওইটা একই ধরনের কাজ করে। ওকে, এটা হলো এক্সট্রা একটা লাইন রাখা হয়েছে। তাইলে এই দুইটা দেখো জিআর ভ্যালু আমরা কোথায় নিব? যে 1 2 3 4, 3-4-এর মধ্যে আমাদের জিআর ভ্যালু নিতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের 3-4-এ আমরা দেখি কত আছে। ঠিক আছে, 400 প্লাস আছে। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা এটাও 400 প্লাস আছে। তার মানে এই দুইটা লাইনেও কোনো সমস্যা আছে? এইখানেও সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমাদের আর কোনটা বাকি আছে? আচ্ছা, এর পরের দুইটা যেটা আছে দেখো, পরের দুইটা কি? এই যে দেখছো USB CC2, তারপরে তোমার এখানে আছে USB CC1, ঠিক আছে? তাইলে এই USB CC2 এবং USB CC1 এই লাইনগুলো তো আমাদের মাপতে হবে, তাই না? আচ্ছা, এই যে এইখানে দেখো আমরা এখন মাপবো
এই যে মনে করো এক নাম্বারটা হইলো তোমার 1 তাই না, CC1, এই যে CC1 ঠিক আছে, এটাও তোমার মান 600 প্লাস আছে তাই না। আচ্ছা তারপরে 2 নাম্বারটা এটাও 600 প্লাস আছে, তাইলে তো আমাদের এই 6টার মানে কি আমরা ঠিকমতো পাইছি। তাইলে আমরা চার্জিং আইসি খোলার আগে আমরা তো এগুলোই মাপবো নাকি। আচ্ছা এখন আমাদের কিন্তু এটা কনফার্ম না যে আমাদের এই 4টা তো আমরা পাইছি, কিন্তু আমাদের ডিপি প্লাস এবং ডিপি মাইনাসে ভোল্টেজ মাপতে হবে না। যদি ওইখানে ভোল্টেজ আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের চার্জ কিন্তু স্টোর করবে না, ঠিক আছে। তাইলে এখন আমরা কি করব, আমাদের প্লাস মাইনাসের ভোল্টেজ মাইপা দেখতে হবে। ওকে, ডাটা প্লাস এবং ডাটা মাইনাসের যে লাইন দুইটা আছে এটা কিন্তু একদম চার্জিং কানেক্টরের পাশে, ঠিক আছে। আর এইটার ভোল্টেজ যদি মাপতে হয় তাহলে আমাদের চার্জার ইনজেক্ট করে তো মাপতে হবে তাই না। এখন যদি আমরা এই যে কেবলটা লাগাই, এটা লাগাইলে কিন্তু আমরা ওইখানে মাপার আর জায়গা নাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে দেখো আমরা তার কানেকশন করে নিছি, ঠিক আছে। তার মানে আমরা লাইনটা বাইরে আমরা মাপতে পারবো। ওকে, তাহলে আমরা এইখানে যদি এখন আমরা কানেকশন এটা লাগাইও দিই তাহলে আমাদের প্রবলেম হবে, কারণ এই যে দেখো আমরা অলরেডি এই যে এইখানে মাপতে পারবো তাই না। আচ্ছা তাইলে আমরা এখন চার্জার ইনজেক্ট করে এইখানে মাপবো। ওকে, আচ্ছা এই যে ড্রয়িংয়ে দেখো আমরা এখানে কত বলছি, যেটা ইউএসবি ডাটা মাইনাস যেটা সেটার ভোল্টেজ থাকবে কত 3 পয়েন্টের মতো তাই না। 3 থেকে কম বেশি হইতে পারে, কিন্তু 3 থাকে ম্যাক্সিমাম সময় আর কি। তাইলে এখন আমাদের চার্জার ইনজেক্ট করে এই ভোল্টেজটা আছে কিনা দেখতে হবে। আমরা তো এখন মাইনাসে লাইন দিছি তাই না। এই যে আমরা এখন চার্জার ইনজেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই যে আমাদের যে এক্সটার্নাল যে তারটা আমরা বের করে রাখছি, এখন আমরা এটার মধ্যে ধরো মিটার দিয়ে যদি আমরা মাপি তাহলে কিন্তু আমাদের এখানে কত আসবে, 3 ভোল্টেজ আসবে না। আচ্ছা এই যে আমরা এখন এটা মাপলাম, দেখো তো মিটারে কত আসছে, 3 ভোল্টেজ আসছে। তার মানে আমাদের ডাটা প্লাস মাইনাসের যে ভোল্টেজটা এটা কিন্তু আমাদের ঠিক মতো আসছে, ঠিক আছে। এটা কিন্তু তোমার ভোল্টেজ আমরা পাইছি, তাইলে মাইনাসের লাইন ডাটা মাইনাস কিন্তু আমাদের ভোল্টেজ ঠিক আছে, তাইলে আমাদের প্লাসের দেখতে হবে না। প্লাসে কিন্তু থাকে ভোল্টেজ কম, সেখানে থাকবে 0.666 থেকে তোমার 1.2 পর্যন্ত। ওকে দেখো তাইলে আমাদের আগে আমরা যে মাইনাসে লাগাইছিলাম, ঠিক আছে, এখন আমরা পাশেরটাই দিছি না। তাহলে এখন আমরা মনে করো আবার এটা কেবলটা যদি লাগাই দিই তখন আমরা এটা ভোল্টেজটা মাপতে পারবো, ঠিক আছে। এই যে এখন আমরা ধরো এটা লাগাই দিলাম, ইনজেক্ট করলাম। ওকে, এখন আমাদের ভোল্টেজ মাইপে দেখতে হবে। এই যে আমি এখানে ধরো এখানে এক্সটার্নাল যে তারটা সেটার মধ্যে প্লাস ধরলাম আর এখানে ধরলাম, দেখো তো কত আসছে, 0.66 আসছে না। তাইলে আমাদের প্লাসের মধ্যে ডাটা প্লাসের মধ্যে এই ভোল্টেজটা আসতে হবে। তাইলে এখন পর্যন্ত আমরা যতগুলো মাপছি সবগুলো আমরা ওকে পাইছি না। তাইলে এইভাবে যদি আমরা ওকে পাই, এই লাইনগুলো কোথার থেকে আসছে, সবগুলো লাইন পাওয়ার আইসির থেকে আসছে না। তাইলে পাওয়ার আইসির সব যদি লাইন ঠিক থাকে তাহলে কি আমরা বুঝবো পাওয়ার আইসি ঠিক আছে না। আচ্ছা আমাদের মোটামুটি 90% চেকিং হয়ে গেছে, এরপর লাস্ট আমরা চেক দিব আরেকটা। হ্যাঁ আচ্ছা তাইলে আমরা এই যে 6টা লাইন আছে এটার আমরা চেক করছি না। আচ্ছা CC1 কি আমরা ওকে পাইছি, এই তো তাইলে এটা আমরা টিক মার্ক দিয়ে দিলাম। তারপর CC2 আমরা ওকে পাইছি, আচ্ছা এইটাও আমরা টিক মার্ক দিলাম। তারপরে তোমার এই SBU এটা ওকে পাইছি, এটাও টিক মার্ক দিলাম। তারপরেরটা SBU2 এটাও ওকে পাইছি তাই না, তাইলে এইটাও আমরা টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে USB প্লাস ডাটা মাইনাস যেটাকে আমরা বলি সেটা আমরা জিআর ভ্যালুও ঠিক পাইছি, প্লাস ভোল্টেজও ঠিক পাইছি তাই না। তাইলে কি এই দুটাও ঠিক আছে, তাইলে এইটাও আমাদের ঠিক আছে, এইটাও আমাদের ঠিক আছে। তাইলে অলমোস্ট আমাদের চেক হয়ে গেছে না। এই পাওয়ার আইসির থেকে যতগুলো চার্জিং রিলেটেড লাইন আউট হয়েছে সবগুলো আউটপুট কিন্তু আমরা মাইপা ওকে পাইছি। এখন আমাদের দেখো বাকি আছে কি, শুধুমাত্র আমাদের 2টা লাইন বাকি আছে। একটা হইলো এই যে বিপিএস যেটা, এই বিপিএস কয়েল থেকে আরেকটা লাইন পাওয়ার আইসিতে ইন হবে। তারপরে তোমার এই বোট ক্যাপের মাধ্যমে এবং বোট ক্যাপ এবং তোমার বিপিএস কয়েল 2টার সুইচিংয়ের মাধ্যমে এখানে ভোল্টেজটা হাই হবে তাই না। এইটা যদি ওকে থাকে তাইলে আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের পাওয়ার আইসির আর কোনো সমস্যা নাই। কেন, এই পাওয়ার আইসির সেকশনে চার্জিংয়ের যে কাজটা করানো হয়েছে সেটা 2টা কাজ তার করানো হয়েছে। একটা হলো সে বিপিএস বানাবে, সেটা ওকে আছে। তারপরে তোমার চার্জিং ভোল্টেজ আউট করে ব্যাটারিকে চার্জ করবে। এখন সেই কাজগুলো যদি বাহিরে আমরা মাইপা সব ঠিক পাই তাহলে তো এই চার্জিং আইসির আর কোনো কাজ নাই। এখন যদি চার্জিংয়ের কোনো সমস্যা থাকে সেটা বড় কোনো সমস্যা হইতে পারে, ছোটোখাটো কোনো সমস্যা থাকতে পারে, সিপিওর প্রবলেমও হইতে পারে তাই না। তাইলে এই পাওয়ার আইসিটা কনফার্ম হওয়ার জন্য আমাদের এই লাইনগুলি কিন্তু সবার আগে মাইপা কনফার্ম হওয়ার পরে যদি কোনো লাইনে আমরা মিসিং পাই সেই লাইনটা তখন আমরা দেখবো কোথা থেকে আসছে, পাওয়ার আইসির থেকে বা চার্জিং আইসির থেকে। তখন আমাদের চার্জিং আইসি মাস্ট খুলতে হবে। কিন্তু সব লাইন যদি ওকে থাকে তাহলে আমরা পাওয়ার আইসি বা চার্জিং আইসি কি খুলবো না। আচ্ছা এখন আমাদের লাস্ট যে বুট ক্যাপ আছে সেটা আমরা চেক দিব। এই যে আমরা যে ড্রয়িংটা করছি, আমরা যখন চার্জার ইনজেক্ট করব তখন এই দিক দিয়ে তোমার
বিপিএস লাইনটা আউট হয়ে এই বিপিএস কয়েলে আসবে, ঠিক আছে। একদিকটা চলে যাবে যে দেখো ফর অল সেকশনের জন্য বিপিএস আউট হবে, তাই না। এই ভোল্টেজটা আবার এই বিপিএস এর মাধ্যমে ইন হবে কোথায়, পাওয়ার আইসিতে ইন হওয়ার পরে তারপরে তোমার এই যে বুট ক্যাপের মাধ্যমে এটা সুইচিং করে এই বুট ক্যাপের আরেক প্রান্ত দিয়ে তোমার 8 ভোল্ট আউট হবে, তাই না। 8 ভোল্টের এখানে শু করবে। তাইলে এই বুট ক্যাপটা তো তোমার সিরিজ লাইনে থাকে, এটা তো জানো নাকি। এটাকে বুট ক্যাপে বলে বা বিটিএসটিও বলে। আচ্ছা, এইটার এক মাথায় 4 ভোল্ট থাকতে হবে আর এক মাথায় 8 ভোল্ট থাকতে হবে। যদি এইখানে 8 ভোল্ট হয় তাইলে আমরা বুঝবো কি আমাদের এই বিপিএস কয়েল ঠিক আছে প্লাস পাওয়ার আইসি ঠিক আছে, তাই না। তাইলে এখন আমাদের যদি এইখানে যদি আমরা 8 ভোল্ট পাই তাহলে কিন্তু আমাদের বিপিএস কয়েল আর চেক করা দরকার নেই, কারণ বিপিএস কয়েল যদি ওকে না থাকে তাহলে কিন্তু এখানে 8 ভোল্ট হবে না, অথবা বুট ক্যাপ যদি ঠিক না থাকে সেখানে 8 ভোল্ট হবে না। তাইলে এইখানে যদি আমরা 8 ভোল্ট পাওয়া যায় তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের পাওয়ার আইসিতে আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা কনফার্ম হইতে পারবো তো, তাই না। এখন শুধু আমরা এইটা মাপার পরে আমরা কনফার্ম হয়ে যাব, তাহলে আমরা একদম 100% কনফার্ম হয়ে গেলাম যে আমাদের পাওয়ার আইসিতে কোনো সমস্যা নাই, আমরা অন্য কোথাও প্রবলেম পাওয়া যায় কিনা সেটা চেক দেবো। ওকে, আচ্ছা, এই যে মনিটরে আমরা আসি, এই যে আমাদের যে চার্জিং সলিউশনের যে ঘরটা, চার্জিং ডাটা যেটা, সেটা ঠিক আছে, এখানে কিন্তু অন করা আছে। আচ্ছা, এখন এইখানে বুট ক্যাপ কোনটা সেটা কি তোমার চার্জিং সলিউশনের মধ্যে দেওয়া আছে, দেওয়া নাই। তাইলে তোমার এর আগে আমরা তোমার এমআইডি ক্যাপাসিটার কিন্তু পাইছি। তারপরে তোমার এখন এখানে বুট ক্যাপ দেখায় না, কিন্তু বুট ক্যাপটা তোমার খুব ইম্পর্টেন্ট রোল আছে চার্জিং স্টোরের ক্ষেত্রে, তাই না। বুট ক্যাপ যদি সমস্যা থাকে তাহলে তোমার চার্জ সেটের মধ্যে চার্জ কখনো বাড়বে না, তাই না। তাইলে এমন একটা ইম্পর্টেন্ট পার্টস দেখো, যারা এইটার সলিউশন দিচ্ছে তারা কিন্তু সেইটা দেখায় দেয় নাই। তাইলে আমরা যারা মোবাইলের কাজ করি, যারা মোবাইলের টেকনিশিয়ান, তারা যদি স্কিমেটিক ডায়াগ্রাম যদি প্রপার ইউজ করতে না পারি বা রিড করতে যদি না পারি, এই স্কিমেটিক ডায়াগ্রামের ল্যাঙ্গুয়েজ যদি আমরা না বুঝি তাহলে কি আমরা কাজ করতে পারবো, প্রপার কাজ করতে পারবো না। দেখো, তাইলে এখন আমাদের যদি বুট ক্যাপ বাইর করতে হয় তাহলে আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম মাস্ট লাগবে, তাই না। এখন আর দেখো আমরা কত সহজে বুট ক্যাপ কোনটা সেটা বাইর করে কিভাবে, তাহলে আমাদের আসতে হবে কোথায়, এই যে তোমার এই স্কিমেটিক ডায়াগ্রামে, তাই না। আচ্ছা, স্কিমেটিক ডায়াগ্রামে আসলে এইটাই হলো আমাদের মেইন পাওয়ার আইসি না, এইটাই তো আমাদের চার্জিং প্লাস পাওয়ার, তাই না। এইখানে কিন্তু তোমার আমাদের বুট ক্যাপ দেওয়া আছে, সেখানে আমাদের দেখতে হবে যে এখানে বুট ক্যাপ আছে কিনা। এই যে দেখো, এই যে বুট ক্যাপ পাইছি আমরা। আচ্ছা, এই বুট ক্যাপটা তোমার কানেকশন থাকবে কোথায়, বিপিএস কয়েলের সাথে না। এই যে দেখো, এই যে বিপিএস আমাদের সেই কয়েলটা, ঠিক আছে। এই কয়েলটা এই যে দেখছো এখানে লেখা আছে ভোল্টেজ সুইচিং, এই যে চার্জের জন্য, এই যে সিএসজি চার্জের জন্য এটা সুইচিং করতেছে, তাই না। এই ভোল্টেজটা এখান থেকে সুইচিং করে এই মাথায় তোমার 8 ভোল্টের ডাবল ভোল্টেজ হবে। এখানে 4 থাকলে এখানে 8 থাকবে না। তাহলে এই দেখো, এই ক্যাপটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের ওই যে আগের প্রসেসে যাইতে হবে, এই যে ক্যাপাসিটারটা আমরা কপি করব, ঠিক আছে। অথচ চার্জিং সলিউশনে কিন্তু এই ক্যাপটা তুমি পাচ্ছ না, আমাদের ডায়াগ্রামটা ব্যবহার করতে হচ্ছে, তাই না। আচ্ছা, এইটা আমরা কপি করে এখন কোথায় যাব, লেআউটে যাব না। এই যে আমাদের লেআউট, তাহলে লেআউটে এসে আমরা এটা কি করব, পেস্ট করে দিব না। আচ্ছা, এখন যদি আমরা এটা অ্যারোতে টিপ দিই তাহলে আমাদের ক্যাপটা দেখাই দিবে না কোথায় আছে। এই যে দেখো, আমরা টিপ দিলাম, এই যে দেখছো কত সহজে আমরা পেয়ে গেলাম। তার মানে কি, এই যে তোমার বিপিএস কয়েলটার আছে তার সাথেই কিন্তু এই ক্যাপটা আছে, তাই না। তাইলে এটার এক মাথায় যদি তোমার 4 ভোল্ট থাকে, আরেক মাথায় তোমার 8 ভোল্ট থাকবে, এক মাথায় 3 থাকলে আরেক মাথায় 6 থাকবে। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা কি বুঝবো, আমরা বুঝবো আমাদের পাওয়ার আর এক্সির ওয়ার্কিং ওকে, প্লাস তোমার এই বিপিএস কয়েল ওকে, প্লাস তোমার এই বুট ক্যাপ ওকে। এই তিনটার যদি কোনোটা ফল্ট থাকে তাহলে কিন্তু তোমার এখানে হাই ভোল্টেজ হবে না। প্লাস তোমার ইউএসবি লাইনে যদি কোনো গন্ডগোল থাকে, এখানে যদি 4 ভোল্টেজ 5 ভোল্টেজ না আসে, সেটাও কিন্তু তোমার এই ভোল্টেজটা হবে না। তাহলে এই ভোল্টেজটা আমাদের ফাইনাল। এইটা যখন আমরা মাইপা পাবো তখন আমরা কনফার্ম হয়ে যাবো যে আমাদের চার্জিং আইসিতে আর কোনো প্রবলেম নাই। কারণ এই চার্জিং আইসির এতক্ষণ আমরা যে ওয়ার্কিং প্রসেসটা দেখছি, সর্বশেষ হলো এইটা হয়ে গেলে তাহলে আমাদের চার্জিং আইসি ওকে, ঠিক আছে। তাইলে এইটা যখন আমরা মাইপা ওকে পাবো তখন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের পাওয়ার আইসি চার্জিং আইসি ওকে এবং আমাদের সেটে চার্জ হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইটা তাহলে আমাদের পাওয়ার আইসি, ঠিক আছে। আর এটা হলো আমাদের বিপিএস কয়েল, আর এটা হলো আমাদের বুট ক্যাপ। তাহলে আমরা মাদারবোর্ডে যে ফিজিক্যালি দেখি, এই যে দেখো, এইটা হলো আমাদের পাওয়ার আইসি, তাই না। এই যে আমাদের বিপিএস কয়েল না। আচ্ছা, আর এইটা হলো আমাদের বুট ক্যাপ, ঠিক আছে। এই যে দেখো এখানে, ঠিক এখানে আছে না, এই যে কয়েলের নিচে বুট ক্যাপ না। তাহলে এই যে এইটা হলো আমাদের বুট ক্যাপ। এই বুট ক্যাপের দুই দিকে তোমার এই
পজিটিভ থাকবে, এটা কিন্তু গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন নাই। একটা কানেকশন আছে কোথায়, পাওয়ার আইসির ভিতরে, আরেকটা আছে বিপিএস কয়েলের সাথে, তাই না? আচ্ছা, প্রথম থেকে এখন আমরা কি করবো, চার্জার ইনজেক্ট করে দেখবো না এখানে ভোল্টেজ হয় কি না। আচ্ছা দেখো, আমরা এখন চার্জারটা ইনজেক্ট করলাম। ওকে, এখন আমরা মাইপে দেখবো আমাদের বুট ক্যাপে ভোল্টেজ কত আছে। এই যে দেখো, এখন যদি ভোল্টেজ ডাবল হয় তাহলে আমরা বুঝবো আমাদের ওকে আছে। এই যে বিপিএস আছে 4 ভোল্টেজ, পাশে এই যে দেখো 9 ভোল্টেজ পাইছো, তার মানে এই মাথায় 4 ভোল্টেজ, এই মাথায় 9 ভোল্টেজ, যেখানে 4.5 ভোল্ট আছে না, এই যে এখানে 9, তাহলে বরাবর হয়ে যাচ্ছে না আমাদের। তাইলে এই বুট ক্যাপে যদি আমরা ভোল্টেজ পাইয়া যাই তাহলে আমরা কনফার্ম করে বলতে পারবো যে আমাদের এই পাওয়ার আইসিতে কোনো সমস্যা নাই। কারণ এই পাওয়ার আইসির যে ওয়ার্কিং প্রসেস, সেই প্রসেসের মধ্যে যদি কোনো রকম গাপলা থাকে, কোনো সমস্যা থাকে, তাইলে কিন্তু এই ভোল্টেজটা হবে না। ঠিক আছে, তাইলে এই আইসিটা কিন্তু গ্লু করা আইসি। এটা খোলার আগে অবশ্যই আমাদের সবগুলো লাইন, যতগুলো লাইন নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই লাইনগুলো তোমাদের নলেজে রাখতে হবে। ঠিক আছে, CC1 CC2 ইউএসবি প্লাস মাইনাস যতগুলো আছে সবগুলো লাইন মাপার পরে যদি কোনো প্রবলেম পাই তাহলে আমরা পাওয়ার আইসি খুলবো, আর যদি কোথাও কোনো প্রবলেম না পাই তাহলে আমরা বুঝে নিব আমাদের পাওয়ার আইসি ওকে আছে। ঠিক আছে, তাইলে পোকো X2 এই যে পাওয়ার আইসি দিয়ে চার্জিংয়ের যে সেকশনটা করা হয়েছে, এই সেকশনটা তোমরা ক্লিয়ারটা বুঝতে পারছো? চার্জিং সেকশন নিয়ে আর কোনো কনফিউশন আছে? তাহলে চার্জিং আইসির ব্যাপারে একদম তোমরা ক্লিয়ার?